আকাশবাণী খবর পড়ছি জয়মাল্য দেশমুখ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, ওই দিনই ফল প্রকাশ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21 আগস্ট। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত সহ ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের উপর অতিরিক্ত শুল্ক বসানোর নির্দেশনামায় স্বাক্ষর করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এসআইআর মেনে বিহারে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। বিহারে এসআইআর সহ নানান ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও বিঘ্নিত। লোকসভা দুপুর 2টো পর্যন্ত এবং রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ঝাড়খণ্ডের ইন্ডিয়ান স্কুল অফ মাইন্সের 45তম সমাবর্তনে অংশ নিয়েছেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া আজ থেকে নতুন ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই নিয়ম চালু করেছে। আর সেই বিস্তারিত খবরে, দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর। এজন্য নির্বাচন কমিশন আগামী 7ই আগস্ট বিজ্ঞপ্তি জারি করবে। 21 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পরদিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন চলতি মাসের 25 তারিখ। সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। তবে একাধিক প্রার্থীপদ দাখিল করলে এই পদে ভোট গ্রহণ অবশ্যম্ভাবী। ভোট গ্রহণের দিনই ফল প্রকাশ করা হবে। গতকালই উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত 21 জুলাই অসুস্থতার কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড়। বিভিন্ন দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর নির্দেশনামায় গতকাল স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 7ই আগস্ট থেকে লাগু হবে এই নয়া শুল্ক হার। যে দেশগুলির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে আমেরিকা, সেই তালিকায় রয়েছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ। ভারতীয় পণ্যের ওপর বসছে 25% শুল্ক। সর্বোচ্চ 41% শুল্ক বসছে সিরিয়ার ওপর। মায়ানমার ও লাওসের পণ্যের ওপর 40%, সুইজারল্যান্ডের ওপর 39% শুল্ক বসিয়েছে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার আওতায় বিহারে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশিত করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং 243 জন নির্বাচনী আধিকারিক ভোটার অথবা যে কোনো স্বীকৃত রাজনৈতিক দলকে ভোটার তালিকার কোনো অসঙ্গতির বিষয়ে তাদের আপত্তি দাখিল করা যাবে। আজ থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এই আপত্তি জানানো যাবে। উল্লেখ্য, কমিশন বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালানোর জন্য 24 জুন নির্দেশিকা জারি করেছিল। স্বচ্ছতার সঙ্গে যাতে সফল যোগ্য নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় তা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত। এর আগে 2003-এ শেষবার বিহারে এই ধরনের নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালানো হয়েছিল। ভোটাররা এই বিষয়ে 2টি ওয়েব লিঙ্কে বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন। অধিবেশন শুরুর পর একাধিক ইস্যুতে বিরোধী সাংসদদের হইহট্টগোলের জেরে আজ দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে লোকসভা। আজ সকাল 11টায় অধিবেশন শুরুর পর লোকসভার স্পিকার ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর নির্দেশ দেন, কিন্তু বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সহ একাধিক বিষয়ে আপত্তি জানিয়ে স্লোগান দিতে শুরু করেন বিরোধী পক্ষের সাংসদরা। ফলে দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। অন্যদিকে বিরোধীদের বিক্ষোভের জেরে এদিন রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর 12টা পর্যন্ত এবং পরে সোমবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ঝাড়খণ্ড সফরের দ্বিতীয় দিনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ইন্ডিয়ান স্কুল অফ মাইন্সের 45তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি আদিবাসী মহিলাদের একটি প্রদর্শনীও ঘুরে দেখবেন। প্রতিষ্ঠানের অটল উদ্ভাবন কেন্দ্র কমিউনিটি ইনোভেশন বিষয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি আজ সমাবর্তনে প্রধানমন্ত্রীর প্রধান সচিব পিকে মিশ্রকে ডিএসসি ডিগ্রিও প্রদান করবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী সুদীপ্য কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উত্তরপ্রদেশের বারাণসী সফরকালে পিএম কিষাণ প্রকল্পের আওতায় 60,70,00,000 অধিক কৃষককে 20,500 কোটি টাকার অর্থ সহায়তা প্রদান করবেন। একই সঙ্গে 2,200 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন শ্রী মোদী। পর্যটন শিল্পের বিকাশে শ্রী মোদী 8টি কাঁচা নদী ঘাট সংস্কারের পর খুলে দেবেন। একই সঙ্গে কলিকা ধামের উন্নয়ন কাজ ও দুর্গা পুনামের সংস্কার ও জল পরিশোধনের কাজের সূচনা করবেন। করমদ্দেশ্বর মহাদেব মন্দিরের পুনর্নির্মাণ, মুন্সী প্রেমচাঁদের পৈতৃক বাড়ির সংস্কার, সারনাথে সিটি ফেসিলিটি সেন্টারের কাজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষের চিন্তাভাবনা তাঁর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, জনগণ তাদের চিন্তাভাবনা ও মতামত মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপের মাধ্যমে তাঁর কাছে পাঠাতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই আজ থেকে নতুন ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুসারে প্রতিটি লেনদেনের আগে প্রেরকের নাম দেখানো হবে। গ্রাহকরা দিনে সর্বোচ্চ 50 বার তাদের ব্যাংক ব্যালেন্স দেখতে পারবেন। কর্তৃপক্ষের কাছে দিনের ব্যস্ত সময়ে ইউপিআই এর ওপর চাপ কমাতে ব্যালেন্স পরীক্ষা করার অনুরোধ সীমিত করার ক্ষমতা থাকবে। এছাড়াও ইউপিআই এর মাধ্যমে স্বয়ংক্রিয় পেমেন্টের প্রক্রিয়াকরণ শুধুমাত্র দিনের তুলনামূলক কম ব্যস্ত সময় হবে। গ্রাহকরা নিজেদের মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত থাকা সমস্ত ব্যাংকের তালিকাও এখন থেকে দেখতে পাবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে সশস্ত্র বাহিনীর সদর দপ্তর সিভিলিয়ান সার্ভিসেস সবসময় দেশের প্রতিরক্ষা কাঠামোকে শক্তিশালী করার জন্য কাজ করে আসছে। নতুন দিল্লিতে আজ সশস্ত্র বাহিনীর সদর দপ্তর সিভিলিয়ান সার্ভিসেস দিবসে ভাষণ দিতে গিয়ে শ্রী সিং বলেছেন, সশস্ত্র বাহিনীর সদর দপ্তর সিভিলিয়ান সার্ভিসেস দেশের নিরাপত্তা ব্যবস্থাকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে দেশের প্রতিরক্ষা সংস্থাগুলির দক্ষতা ও কৌশলগত কার্যকারিতা বাড়াতে সশস্ত্র বাহিনীর সদর দপ্তর সিভিলিয়ান সার্ভিসেসের ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকমান্য বাল গঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেছেন, বাল গঙ্গাধর তিলক স্বরাজকে একটি গণ আন্দোলনের রূপ দিয়েছিলেন, দেশের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় গর্বের উৎস হিসেবে তুলে ধরেছিলেন। পাশাপাশি গণেশ উৎসব, ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তীর মতো দিবস উদযাপনের মাধ্যমে বাল গঙ্গাধর তিলক সামাজিক ঐক্য সুদৃঢ় করার চেষ্টা চালিয়েছিলেন। অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াইয়ে তিলকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি উল্লেখ করেছেন। অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে চলছে। ভগবতীনগর বেস ক্যাম্প থেকে আজ ভোরে 27টি গাড়ির কনভয়ে মোট 1352 জন তীর্থযাত্রীর আরও একটি দল রওনা দিয়েছে। তীর্থযাত্রীদের নতুন এই দলটিতে মোট 892 জন পুরুষ, 434 জন মহিলা ও 26 জন শিশু রয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার জন্য আজ জম্মু থেকে অমরনাথ যাত্রার অন্য কোনো নতুন দল রওনা হতে পারেনি। রক্ষণাবেক্ষণের কাজের জন্য পেহেলগাঁও রুট এখনও বন্ধ রয়েছে। উল্লেখযোগ্যভাবে এই মরশুমে এখনও পর্যন্ত মোট 4,01,677 জন তীর্থযাত্রী অমরনাথ যাত্রা সম্পন্ন করেছেন। প্রসঙ্গত, পবিত্র শ্রাবণ মাসে অমরনাথ গুহায় মহাদেবের আশীর্বাদ পেতে গোটা দেশ থেকে তীর্থযাত্রীরা অমরনাথ যাত্রায় অংশ নিচ্ছেন। লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের সেনা জানিয়েছে, বেক্কা উপত্যকায় হেজবুল্লাহর অস্ত্র উৎপাদন কেন্দ্র ও অস্ত্রাগারে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটেজ জানিয়েছেন, হেজবুল্লাহর বৃহত্তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, বর্ষার মরশুমে দ্বিতীয়ার্ধে সারা দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। দীর্ঘ মেয়াদে গড় বৃষ্টিপাতের তুলনায় তা 100 বেশি হবে। আবহাওয়া দপ্তরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, ওই দিনই ফল প্রকাশ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21 আগস্ট। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত সহ ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর নির্দেশনামায় স্বাক্ষর করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এসআইআর মেনে বিহারে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। বিহারে এসআইআর সহ নানা ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও বিঘ্নিত। লোকসভা দুপুর 2টো পর্যন্ত এবং রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ঝাড়খণ্ডে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্সের 45তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই আজ থেকে নতুন ইউপিআই নিয়ম চালু করেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর। এজন্য নির্বাচন কমিশন আগামী 7 আগস্ট বিজ্ঞপ্তি জারি করবে। 21 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পরদিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে।
নাম প্রত্যাহারের শেষ দিন চলতি মাসের 25 তারিখ। সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হলে নির্বাচনের প্রয়োজন পড়বে না, তবে একাধিক প্রার্থীপদ দাখিল করলে এই পদে ভোট গ্রহণ অবশ্যম্ভাবী। ভোট গ্রহণের দিনই ফল প্রকাশ করা হবে। গতকালই উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত 21 জুলাই অসুস্থতার কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড়। স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষের চিন্তাভাবনা তাঁর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান, জনগণ তাদের ভাবনা চিন্তা ও মতামত মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপের মাধ্যমে তার কাছে পাঠাতে পারবেন। বিভিন্ন ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্তদের বছরের পর বছর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ থাকলেও তা না মানায় কলকাতা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে। দুই বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসদের বেঞ্চ জানিয়েছেন, এ ধরনের একাধিক জনস্বার্থ মামলা বছরের পর বছর পড়ে থাকছে। অধিকাংশ ক্ষেত্রেই রাজ্যের আইনজীবীরা শুনানির সময় অনুপস্থিত থাকেন, যা অনভিপ্রেত। উল্লেখ্য, কুলতলির একটি মেয়েকে বেআইনিভাবে পাচার হয়ে যাওয়া থেকে উদ্ধার করেছিল রিজেন্ট পার্ক থানার পুলিশ। তাকে 2017 সালের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ থাকলেও তা এখনও পায়নি পরিবার। সেই সংক্রান্ত জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিচারপতি সুজয় পাল এই মন্তব্য করেন। পাশাপাশি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে 2 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার ব্যবস্থা করতে। 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমেছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। 19 কেজির এই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 34 টাকা 50 পয়সা কমানো হয়েছে। দেশ জুড়েই এর সুবিধা পাবেন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের গ্রাহকরা। এর ফলে কলকাতায় সিলিন্ডারের দাম কমে 1734 টাকা 50 পয়সা হয়েছে, যদিও বাড়ির রান্নার গ্যাসের দাম রয়েছে অপরিবর্তিত। টানা বর্ষণে একাধিক নিচু অঞ্চলে প্লাবনের আশঙ্কার মধ্যে ডিভিসি তাদের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় রাজ্য সরকার ক্ষোভ প্রকাশ করেছে। সুনির্দিষ্ট কোনো পূর্ব পরিকল্পনা বা সমন্বয় ব্যতীত জল ছাড়ার অভিযোগ তুলে মুখ্য সচিবের নির্দেশে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ডিভিসিকে চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আগামী 3 থেকে 4 দিন ঝাড়খণ্ড ও বিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দামোদরের নিম্ন অববাহিকায় বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যেই জলমগ্ন। বৃষ্টি যদি আরও বাড়ে এবং ডিভিসি যদি এভাবে জল ছাড়তে থাকে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। রাজ্য প্রশাসনের বক্তব্য, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি সহ একাধিক জেলা ইতিমধ্যেই লাগাতার বর্ষণে নাজেহাল। জল ছাড়ার আগে ডিভিসিকে রাজ্য সরকারের সঙ্গে করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে ডিভিসি জানিয়েছে, রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার কোনো ঘটনাই ঘটেনি। রাজ্য সরকারের সঙ্গে আগাম কথা বলেই জলাধার থেকে জল ছাড়া হয় বলে তাদের দাবি। তবে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে কমবে বলেও তারা জানিয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। গতকাল বিকেল থেকে রানীচক এলাকার রূপনারায়ণ নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে চাউলি মনসুকা রাস্তা জলমগ্ন। আরামবাগগামী রাস্তার হরহরিয়া দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে ঝুমি নদীর জল। ঘাটালের দাসপুর 2 নম্বর ব্লকের চাঁইপাড় তেঁতুলতলা এলাকায় চন্দ্রেশ্বর খালে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি তলিয়ে গেছেন। এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। মুর্শিদাবাদের লালগোলায় ভয়াবহ পদ্মা ভাঙনে নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করেছে জমি। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা তারানগর গ্রামের। লোকালয়ের কাছাকাছি নদী চলে আসায় প্রায় 30টি বাড়ি বিপদের মুখে। খাঁদুয়ায় বিএসএফ ক্যাম্প থেকে টহল দেবার বর্ডার রোড এবং মূল পিচ বাঁধানো রাস্তাটিও তলিয়ে গেছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ ও আগামীকাল এই 2 দিন গোটা রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, নদিয়া, হুগলি, 2 বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামীকাল থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন। আজ কাল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 4, 5, 6, 7 উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা আগামী 7ই আগস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কথা জানান। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।